আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2025 সালের ফিজিক্স সেকেন্ড পেপার এমসিকিউ সলভ। 1 নম্বর, এস প্রাইম কাঠামো এস কাঠামো সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি সমবেগে গতিশীল। আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা যদি একটা এস কাঠামো হয়, এই এস কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো এস প্রাইম এদিকে ভি বেগে গতিশীল। তো আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা আইনস্টাইনের থিওরি থেকে জানি যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, ভরের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কিন্তু আলোর বেগের কোনো পরিবর্তন হয় না। আলোর বেগ সি, তাহলে সি ইজ ইকুয়াল টু সি নট। এটার অ্যান্সার হবে গ নম্বর। নিচে লেখা চিত্র ফটোতড়িৎ ক্রিয়ার কম্পাঙ্ক ও গতিশক্তি সম্পর্ক প্রকাশ করে। যত ডান দিকে যাচ্ছে কম্পাঙ্ক বাড়তেছে, যত উপরের দিকে যাচ্ছে সর্বোচ্চ গতিশক্তি ইভি বা কে ম্যাক্স পাওয়া যাইতেছে। কে ম্যাক্স বা ইভি দুইটাই লিখতে পারি আমরা। আর এ বিন্দুতে কম্পাঙ্ক পাওয়া যাইতেছে এফ এর মান 5.2 × 10⁻15 আর শক্তির মান পাওয়া যাইতেছে 16। এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক। তো এক্স অক্ষ বরাবর ফ্রিকোয়েন্সি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে শক্তি। তো ফ্রিকোয়েন্সি 5.2 × 10⁻15 আর শক্তির মান হচ্ছে 16। তো কার্যাপেক্ষকের মান কত? কার্যাপেক্ষক বের করার সূত্র কি? আমরা জানি E ইজ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। আপতিত আলো শক্তি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের মোট গতিশক্তি প্লাস হচ্ছে কার্যাপেক্ষক, ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় একটা ইলেকট্রন বের হতে। তো কে ম্যাক্স প্লাস ফাই। তো কার্যাপেক্ষকের মান বের করতে বলা হয়েছে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই মাইনাস কে ম্যাক্স। তো ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইচ এফ মাইনাস কে ম্যাক্স। তো ফাই মানে হচ্ছে কার্যাপেক্ষক। তো কার্যাপেক্ষকের ভ্যালু এইচ এফ, এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34। এফ এর মান দেওয়া আছে, এফ এর মান 5.2 × 10⁻15। আর কে ম্যাক্স এর মান দেওয়া আছে, সর্বোচ্চ গতিশক্তি এর ভ্যালু দেওয়া আছে 16। আর এটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে 16 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটার মান হবে 16 × 1.6 × 10⁻19 জুল। ইলেকট্রন ভোল্টে আছে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য 1.6 × 10⁻19 দিয়ে গুণ করতে হয়। তাহলে কে ম্যাক্সের পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসাবো। আর এইচ এর পরিবর্তে 6.626 × 10⁻34 আর এফ এর পরিবর্তে হচ্ছে 5.2 × 10⁻15। তো এই মানটা যদি বসানো হয় তাহলে এখানে 5.535 ইলেকট্রন ভোল্ট আসে। তো ক নাম্বারটা হবে অ্যান্সার 5.535 ইলেকট্রন ভোল্ট। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর বলা আছে উদ্দীপকের ফটোতড়িৎ ক্রিয়া ধাতব পৃষ্ঠে 880 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে সূচন কম্পাঙ্ক এত, নিবৃত বিভব এত, ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে এত। তো ফটোতড়িৎ ক্রিয়া ধাতব পৃষ্ঠে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে সূচন কম্পাঙ্ক কই থেকে পাবো? কার্যাপেক্ষক থেকে পাবো। কার্যাপেক্ষক ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট। এই এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এফ নট ইজ ইকুয়াল টু ফাই ডিভাইড এইচ। ফাইয়ের মান কিন্তু অলরেডি আমরা জানি, কার্যাপেক্ষকের মান 5.535। তাহলে 5.535 ইন্টু 1, এটা ইলেকট্রন ভোল্ট আছে, ইন্টু 1.6 × 10⁻19 আর নিচে হচ্ছে এইচ 6.626 × 10⁻34। তো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সূচন কম্পাঙ্ক আসে 1.3 × 10⁻15 হার্টজ, এরকম কিছু একটা ক্যালকুলেশন করে নেবেন। নিবৃত বিভবের মান 8.6 ভোল্ট আসে। ইলেকট্রনের গতিশক্তি এটার মান 2.3 আসে না, 1.3 × 10⁻18 জুল, মেবি এরকম কিছু একটা আসে। তো এটার অ্যান্সার শুধুমাত্র গই হয়। নিবৃত বিভব কিভাবে বের করব? নিবৃত বিভব বের করার সূত্র হচ্ছে কে ইজ ইকুয়াল টু ইভি, এই ই ইন্টু ভি নট। এই ভি নটটা হচ্ছে নিবৃত বিভব নির্ণয়ের সূত্র। তো নিবৃত বিভবটা কিভাবে বের করব? কে ইজ ইকুয়াল টু আমরা জানি ই মাইনাস কার্যাপেক্ষক ফাই। তো ই মাইনাস ফাই, ই এর পরিবর্তে কি লেখা যায়? এইচ এফ। তাহলে এইচ এফ মাইনাস ফাই এর পরিবর্তে লিখতে পারি আমরা হচ্ছে এইচ
এফ কার্যাপেক্ষকের মান আমরা ডিরেক্ট জানি। তো এইচ এফ এর পরিবর্তে আবার সি বাই ল্যামডা মাইনাস ফাই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ভি নট। তো এখানে ই এর মান হচ্ছে ইলেকট্রনের আধান, এইচ প্লাঙ্কেট বা সি আলোর বেগ, ল্যামডার মান দেওয়া আছে 880 অ্যাংস্ট্রম, এটার মিটারে নিতে হবে, মিটারে নিলে হবে 880 ইন্টু 10⁻⁻10। তারপরে মাইনাস ফাইয়ের ভ্যালু হচ্ছে কার্যাপেক্ষকের মান 5.53 ইলেকট্রন ভোল্ট। তো এটাকে হচ্ছে আমরা জুলে নিব। তো পুরোটা ক্যালকুলেশন করলে ইলেকট্রন নিবৃত বিভবের মান পাওয়া যায় 8.6 ভোল্ট। এটা সঠিক আছে। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এই ই ভি নট বা কে ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট, এই দুইটা গুণ করলেই সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায়। তাহলে ভি নট নিবৃত বিভব এটা, আর ইন্টু 1.6 ইন্টু 10⁻19, এটা গুণ করলে এটা আসে না 1.3 ইন্টু 10⁻18 জুল আসে মেবি। তো অ্যান্সার শুধু হচ্ছে গ নাম্বারটাই হয়। তো আমি করার নিয়মটা দেখিয়ে দিচ্ছে ক্যালকুলেশন ছাড়া। পানিকে পরিবেশের তুলনায় আরও ঠান্ডা করতে বহিস্থ শক্তির প্রয়োজন নিচের কোন সূত্র এই ঘটনার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র আছে 4 জনের উক্তি, সেই 4 জনের উক্তি থেকে আসে, তাতে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কে নিয়ে কাজ করে। পরবর্তী কোশ্চেন, রুদ্ধতাপ সংকোচনে বর্জিত তাপ শূন্য, এটা সঠিক। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি তাপ গৃহীত হয় না, তাপ বর্জিত হয় না, অর্থাৎ ডেল কিউ এর ভ্যালু 0 থাকে, তার মানে বর্জিত তাপ শূন্য, এটা সঠিক। তাপমাত্রা হ্রাস পায়। রুদ্ধতাপীয় সংকোচন যদি হয়, সিস্টেম যদি হচ্ছে সংকুচিত হয় প্রসারিত অবস্থা থেকে, বাইরে থেকে তো কোনো তাপ তো পায় না। সংকুচিত হলে অণুগুলো কাছাকাছি চলে আসে, দ্রুত গতিতে ছোটাছুটি করে, তখন পরস্পরের সাথে সংঘর্ষ হয়, তাপ বেশি উৎপন্ন হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়, হ্রাস পায় না। এন্ট্রপি অপরিবর্তিত থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় না, এর কারণ ডেল এস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি, এন্ট্রপির পরিবর্তনের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন নাই, ডেল কিউ 0, এর জন্য এন্ট্রপিরও অপরিবর্তিত থাকে। অ্যান্সার হবে গ নাম্বারটা। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য? সম আয়তন, তার মানে আয়তন ফিক্সড, আয়তন কনস্ট্যান্ট, পরিবর্তন হবে না, চাপের পরিবর্তন হবে। তো গ নাম্বার গ্রাফে আমরা দেখতেছি যত ডান দিকে যাচ্ছে আয়তন বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে চাপ বাড়তেছে। এই গ্রাফটা শুধু উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ আয়তন বাড়তেছে বা কমতেছে না, কিন্তু চাপের মান বাড়তেছে। এটাই সমায়তন প্রক্রিয়ার গ্রাফ। 7 নাম্বার, কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? বিন্দু চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, আর গাউসের সূত্র হচ্ছে বস্তু চার্জের ক্ষেত্রে। বস্তু চার্জের ক্ষেত্রে গাউসের সূত্র, আর কুলম্বের সূত্র হচ্ছে বিন্দু চার্জের ক্ষেত্রে। একটি তড়িৎ ক্ষেত্রকে যদি 6i4j+3k দ্বারা প্রকাশ করা হয়, তবে xy তলে অবস্থিত 20 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। তো তড়িৎ ফ্লাক্স কি? কোন তলের যে তল আছে তার ওই তলের উপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্লাস হচ্ছে ক্ষেত্রফল, এই দুইটার গুণফল, তড়িৎ ক্ষেত্রের উপাংশ ইনটু ক্ষেত্রফল। তাহলে লম্ব বরাবর xy তলে লম্ব কি? যে, অর্থাৎ 3, এইটা হচ্ছে xy এর উপর লম্ব, তাহলে 3 ইনটু s, s এর মান হচ্ছে 20, তাহলে 3 ইনটু 20 মানে হচ্ছে 60 একক। তড়িৎ বলরেখা সমবিভব তলকে ছেদ করে 90 ডিগ্রি কোণে। তড়িৎ বলরেখা সবসময় সমবিভব তলের সাথে, যদি একটা সমবিভব তল হয় তার সাথে তড়িৎ বলরেখা হচ্ছে সবসময় লম্বালম্বি ভাবে যায় বা 90 ডিগ্রি কোণে যায়। নিচের কোন প্রতীক রিওস্ট্যাটের নয়? রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীলের রোধের চিত্রগুলো হয় এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু খ নাম্বার কোশ্চেনে দেখা যাইতেছে এখানে কোনো তীর চিহ্ন বা এরো চিহ্ন নাই, এটি হচ্ছে রিওস্ট্যাট না, অর্থাৎ স্থির মানের রোধক। 10-এর খ নাম্বারটা অ্যান্সার। প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ ঘনত্ব J ইজ ইকুয়াল টু I ডিভাইড A। একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ঘ নাম্বারটা অ্যান্সার। একটি তারের রোধ 16 ওহম, এটাকে সমান 2 ভাগে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করা হলো, রোধ কত হবে? সমান 2 ভাগে 16 ওহমকে রোধ বিভক্ত করা হয়েছে, তাহলে এক ভাগ হচ্ছে 8 ওহম, আরেক ভাগ হচ্ছে 8 ওহম।
সমান্তরালে যুক্ত করলে রোধ হবে R/2। যদি দুইটা সমমানের রোধ হয় তাহলে R এর মান হচ্ছে 8/4 ওহম। তাহলে তো পয়েন্টিং ভেক্টরের মাত্রা কিভাবে নির্ণয় করব? পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা কি জানি? S = কোনো তাড়িৎ-চুম্বক তরঙ্গের একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে কোনো তাড়িৎ-চুম্বক তরঙ্গ একক সময়ে যে পরিমাণ শক্তি পাস করে, অর্থাৎ উপরে হচ্ছে E, নিচে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু সময়। E/T বা W/T এর পরিবর্তে, শক্তির পরিবর্তে কাজ লেখা যায়। কাজ বাই সময়কে কি লেখা যায়? ক্ষমতা। তাহলে P/A, এটা = S। ক্ষমতা P এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? mL² T⁻3। ক্ষমতার মাত্রা এটা, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L²। তাহলে L² কাটা mT⁻3। তাহলে অ্যান্সারটা হচ্ছে 13 নম্বরের খ, mT⁻3। অর্থাৎ পয়েন্টিং ভেক্টরের মাত্রা হচ্ছে mT⁻3। ফ্রাউনহোফার শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহ ও তরঙ্গমুখ যথাক্রমে কিভাবে থাকে? ফ্রাউনহোফার শ্রেণীর অপবর্তনে এটা হচ্ছে একটা তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের ভেতর দিয়ে যে আলোগুলো প্রবাহিত হয়, কিভাবে যায়? আলোক রশ্মিগুলো তরঙ্গমুখের সমান্তরালি আর হচ্ছে সমতল। তাহলে অ্যান্সার হচ্ছে ক নম্বরটা, সমান্তরাল ও সমতল। 15 নম্বর, কোনো মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশতা 1.08 এবং আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা 1.005 হলে ওই মাধ্যমের আলোর বেগ কত? তো আলোর বেগ বের করার সূত্র আমরা কি জানি? 1/√ε0 × μ0। যদি অন্য কোনো মাধ্যম থাকে আর সেই মাধ্যমগুলোর কে এর মান দেওয়া থাকে, যেমন এটা আপেক্ষিকভাবে 1.08, এটা আপেক্ষিকভাবে 1.005, তাহলে সেটার ক্ষেত্রে হবে 1/√ε0 × k ইন্টু μ0 × k। অর্থাৎ এখানে যে চৌম্বক প্রবেশতা আছে 1.08, এই μ0 এর সাথে 1.08 গুণ করতে হবে। তড়িৎ ভেদনযোগ্যতা 1.005, এই কে ε0 এর সাথে গুণ করতে হবে। গুণ করলে অ্যান্সার আসে 2.88 × 10⁸ মিটার/সেকেন্ড। এক্স-রের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়? এটি একটি চার্জিত কণা নয়। এক্স-রে একটি চার্জিত কণা। তাই এটা হচ্ছে আমরা কিভাবে পাইছি যে কোনো একটা ধাতব পাতে আঘাত করা হলে সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে ইলেকট্রন নির্গত হয় সেটা হচ্ছে, বা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে এক্স-রে। তাহলে এটা একটা চার্জিত কণা। আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে, সঠিক, এটা প্রযোজ্য। তড়িৎ চুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ, এক্স-রে সোজাসুজি যায় মাধ্যমের দিকের সাথে, লম্বালম্বিভাবে যায়, যে যেখানে আঘাত পাইতেছে, আঘাত পাওয়ার পর এদিকে হচ্ছে চলে যাবে 90° কোণে, এর জন্য অনুপ্রস্থ তরঙ্গ। বা এটা যেহেতু একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, এর জন্য অনুপ্রস্থ তরঙ্গ বলা যায়। জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে না। জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে যে এক্স-রের মাধ্যমে মানুষের হাড় দেখা যাইতেছে। অ্যান্সার হচ্ছে 16 ঘ নম্বর। একটি রকেট কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটির দৈর্ঘ্য 1% হ্রাস পায়। রকেটের গতিবেগ কত? দৈর্ঘ্য 1% হ্রাস পায়, রকেটের গতিবেগ কত? রকেটের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি জানি? L0, এটা L/1 - v²/c²। বা যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য কম, স্থির অবস্থার দৈর্ঘ্য বেশি। তো আমাদের বের করতে বলছে বেগ, v এর মান। তাহলে L0 এর মান হচ্ছে L0, কিন্তু L এর মান হচ্ছে 1% যেহেতু হ্রাস পাইছে, তাহলে 0.99 L0 হবে, √1 - v²/c²। L0 কাটা 1 - v²/c², এটা = 0.99। v² তাকে বর্গ করতে হবে, v²/c² = 1 - 0.99²। তো v এটাকে যদি ক্যালকুলেশন করা হয় 0.14 c আসে। অ্যান্সার ক নম্বরটা হয়। নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিছু নিউট্রন নিঃসরণের জন্য, নিউট্রন শোষণের জন্য। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার বিক্রিয়া ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় নিউট্রন শোষণের জন্য। মুখস্থ টাইপের কোশ্চেন এটা। ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর।
25 বছর পর 1 গ্রাম ট্রিটিয়ামের ভর কত গ্রাম হবে? তো এটা আমরা কিভাবে করব? m is equal to m naught e to the power minus lambda into t. m naught এর মান 1 গ্রাম আর m হচ্ছে অবশিষ্ট ভর e to the power minus lambda into t এর মান হচ্ছে 25 বছর। এখানে বলছে তার অর্ধায়ু, তাহলে lambda is equal to 0.693 ডিভাইড হচ্ছে t হাফ। তাহলে ল্যামডার ভ্যালুটা এখান থেকে আগে বের করব। t হাফের মান দেওয়া আছে 12.5, এটার মান দেওয়া আছে, তো 12.5 0.693 ডিভাইড 12.5 এখানে বের করে ল্যামডার মান এখানে বসাই দিব, তার সাথে 25 গুণ e টু দি পাওয়ার মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কতটুকু ভর অবশিষ্ট থাকে, 1 গ্রাম ট্রিটিয়ামের ভর কত গ্রাম হবে, মানে কতটুকু অবশিষ্ট আছে সেটা বের হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 0.25 গ্রাম। হাইড্রোজেনের n তম কক্ষপথের শক্তির সমীকরণ নির্ণয়ের সূত্র কি? n তম কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে -2 পাই স্কয়ার m e to the power 4 z স্কয়ার ডিভাইড n স্কয়ার h স্কয়ার। তো হাইড্রোজেন যেহেতু বলছে যেটার মান 1 আর h স্কয়ার এই অংশটুকু কনস্ট্যান্ট, ওটার পরিবর্তে আসে -13.6 ইলেকট্রন ভোল্ট আর নিচে আসে হচ্ছে n স্কয়ার, তাহলে 1/n স্কয়ার ইন্টু -13.6 ইলেকট্রন ভোল্ট, ঘ নম্বরটা অ্যান্সার। নিম্নের কোন সম্পর্কটি সঠিক? ক্ষমতা লাভ ইজ ইকুয়াল টু প্রবাহ লাভ ইন্টু ভোল্টেজ লাভ। কিভাবে? ক্ষমতা লাভ বা পাওয়ার গেইন, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে ইনপুট পাওয়ার এর মধ্যে কতটুকু আউটপুট পাওয়ার পাচ্ছে, এটাই হচ্ছে পাওয়ার গেইন। তো ইনপুট পাওয়ার এটা হচ্ছে ইনপুট প্রবাহ ইন্টু পি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিআই, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে ইনপুট ইন্টু ভি ইনপুট আর উপরে হচ্ছে ভি আই আউটপুট ইন্টু ভি আউটপুট, ভি আউটপুট ডিভাইড ভি ইনপুট, মানে ইনপুটের মধ্যে কতটুকু ভোল্টেজ পাচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ লাভ, আর ইনপুটের মধ্যে কতটুকু আউটপুট প্রবাহ পাচ্ছে এটা হচ্ছে প্রবাহ লাভ। তাহলে প্রবাহ লাভ উপরে কি আসতেছে ভি আই আউটপুট ডিভাইড আই ইনপুট, এটার পরিবর্তে আসতেছে হচ্ছে প্রবাহ লাভ, প্রবাহ লাভ আর হচ্ছে ভি ইনপুট ভি আউটপুট ডিভাইড ভি ইনপুট, এটা থেকে আসতেছে হচ্ছে বিভব লাভ বা ভোল্টেজ লাভ, তাহলে ভোল্টেজ লাভ, তাহলে অ্যান্সার আসতেছে প্রবাহ লাভ ইন্টু ভোল্টেজ লাভ। 22 নম্বর, নিচের পি বিন্দু বিভবের নাম কি? পি বিন্দুর বিভব এটা হচ্ছে জেনার ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ, বিনাশী বিভব। পি বিন্দুর বিভব মানে এখানে হচ্ছে অর্ধপরিবাহীটার যে হচ্ছে বিভব প্রাচীর সেটা এই পয়েন্টে এই বিভব দেওয়ার কারণে ভেঙে যায়, তারপরে তড়িৎ প্রবাহ চলা শুরু করে, তো এটা হচ্ছে বিনাশী বিভব। অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ফাঁক 6 থেকে মানে এনার্জি গ্যাপ 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, এটা মিথ্যা, এটা হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহী। অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে রোধকতা হ্রাস পায়, সঠিক। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ আরও কমে। পরম শূন্য তাপমাত্রা অর্ধপরিবাহী অপরিবাহী ন্যায় আচরণ করে, সঠিক এটা। অ্যান্সার হচ্ছে 2 আর 3। তো একটা সার্কিট দেওয়া আছে 24 নম্বরে, এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ বের করতে বলছে। এ আর বি সার্কিটটা হচ্ছে, যদি আমি একটু আঁকি, সার্কিটটা দেখতে এরকম, 3টা রোধ আছে প্রথমে, এখান দিয়ে একটা তার টানা আছে এই পর্যন্ত, আবার এখান থেকে একটা তার টানা আছে এই পর্যন্ত, এ এটা হচ্ছে বি, সবগুলা রোধ দেওয়া আছে আর, তো সবগুলা রোধের মান হচ্ছে সেম। তারপরে এটা হচ্ছে আমি R1 R2 R3 R4 R5 ধরলাম, R1 R2 R3 R4 R5। তো সবার প্রথমে শেষ থেকে হিসাব করি এই পয়েন্ট থেকে, তো R5 আর R4 এই দুইটা রেখা, এই দুইটা রোধ সমান্তরালে আছে, এই দুইটাকে প্রথমে সমান্তরালে সলভ করি, তাহলে 1/R প্লাস 1/R, R5 সমান্তরাল R4, 1/R প্লাস 1/R, এটা ইজ ইকুয়াল টু 1/RP, তাহলে R লসাগু উপর হচ্ছে 2, 1 প্লাস 1, তাহলে RP ইজ ইকুয়াল টু কি দাঁড়াইতেছে, RP ইজ ইকুয়াল টু R/2,
তাহলে এই দুইটা রোধ থেকে এখন একটা রোধ আসলো, তাহলে উপরে হচ্ছে একটা রোধ, নিচে এই একটা রোধ, এই একটা রোধ, আর এইখানে দুইটা রোধের পরিবর্তে আমরা এখন একটা রোধ লিখতে পারি, এখানে সেটা লিখে দিতে পারি। এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু। এখন এখানে হচ্ছে আর, এখানেও আর, এখানেও আর, এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে তাহলে এই দুইটা মিলে হচ্ছে 2r। এই 2r আর এর সাথে সমান্তরালে আছে, তাহলে 1/rp ইজ ইকুয়াল টু 1/2r, মানে আর এর পরিবর্তে হচ্ছে 2r ডিভাইড 1/r। তাহলে 2r যদি লসাগু হয় তাহলে 1 প্লাস এখানে হচ্ছে 2 1/rp, তাহলে rp ইজ ইকুয়াল টু হচ্ছে 2r ডিভাইড হচ্ছে 3। তাহলে এই দুইটা থেকে পাইলাম হচ্ছে 2r ডিভাইড 3 প্লাস এইটার সাথে হচ্ছে এখন শ্রেণীতে আছে, এটা ছিল r/2, তাহলে 2r/3 প্লাস হচ্ছে r/2, 3 দুগুণে 6 লসাগু, তাহলে এখানে 2 বার যায় 4r, প্লাস এখানে হচ্ছে 2 6 এর মধ্যে 3 বার যায়, তাহলে এখানে 3r, তাহলে 7r ডিভাইড হচ্ছে 6, 7r ডিভাইড 6, কিন্তু এখানে অ্যান্সারটা নাই, অ্যান্সার হবে 7r ডিভাইড হচ্ছে 6, এটা অ্যান্সার হবে। 25 নম্বর, নিচের কোনটি সঠিক? রুদ্ধতাপীয় রেখার ঢাল ইজ ইকুয়াল টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। রুদ্ধতাপীয় রেখার ঢাল কি জানি আমরা, মাইনাস গামা ইন্টু p/v। এই p/v এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল, মানে মাইনাস p/v, তার সাথে গামা গুণ করলে হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল হয়। তাই এইটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল আর সমষ্ণ রেখার ঢাল হচ্ছে মাইনাস p/v। তাহলে এটার সাথে মাইনাস p/v এর সাথে গামা গুণ করলে রুদ্ধতাপীয় রেখার ঢাল পাওয়া যায়। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল হবে গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল, এটা সমষ্ণ রেখার ঢাল, তার সাথে গামা গুণ করলে রুদ্ধতাপীয় রেখার ঢাল পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। আশা করি এমসিকিউগুলো সবাই বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।